বন্ধুরা, এক সর্বহারা ব্যবসায়ী নিজের কোম্পানির পক্ষ থেকে বিশ্বাসঘাতকতা এবং পদত্যাগের পর হতাশ হয়ে দিশাহীনভাবে রাস্তায় বেরিয়ে পড়ে। মানসিক চাপে সে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ছেলের সাথে ধাক্কা খায়। সেই ছেলেটির দৃষ্টি তার ওপর আটকে যায়। সে বলে, কাকা, আমি জানি কিভাবে আপনার কোম্পানিকে বাঁচানো যেতে পারে। এই কথা শুনে সে স্তব্ধ হয়ে গেল, যেন নিজের কানকে সে বিশ্বাস করতে পারছিল না। আর সেই ছোট্ট ছেলেটি যা করলো তা দেখে সবাই অবাক হয়ে গেল। বন্ধুরা, এমন আরও রোমাঞ্চকর গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করুন। বন্ধুরা, আদিত্য বর্মার কানে বিনিয়োগকারীদের কঠিন কণ্ঠস্বর গুঞ্জন করছিল। সে বিশ্বাস করতেই পারছিল না যে এটা সত্যিই ঘটছে। তার পরিশ্রম, তার সাম্রাজ্য, তার পরিচিতি সব কিছু তার চোখের সামনে ভেঙে পড়ছিল। সে কোম্পানির বিশাল কনফারেন্স রুমে দাঁড়িয়েছিল, যেখানে তার সিদ্ধান্তগুলো একসময় অটুট হিসেবে ধরা হতো। সেখানে আজ তাকে এক অপরাধীর মতো কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছিল। তুমি আমাদের সর্বনাশের মুখে ঠেলে দিয়েছ আদিত্য। এক বিনিয়োগকারীর কণ্ঠ ছিল কঠিন ও সিদ্ধান্তমূলক। আদিত্য সেই সব মুখের দিকে তাকালো যারা একসময় তার আপন ছিল, কিন্তু আজ তাদের চোখে শুধুই অবিশ্বাস। এটা বিশ্বাসঘাতকতা, সে মৃদু স্বরে বলল, যেন নিজেকেই বিশ্বাস করানোর চেষ্টা করছিল, কিন্তু তার কণ্ঠে সেই আত্মবিশ্বাস ছিল না যা একসময় ছিল। বিশ্বাসঘাতকতা? নিখিল রায় হাসি মুখে কথাটা ফিরিয়ে দিল। সে টেবিলের অন্য পাশে দাঁড়িয়েছিল, একদম শান্ত আর আত্মবিশ্বাসে ভরা। আদিত্য বছরের পর বছর সেই মুখের ওপর ভরসা করেছিল, কিন্তু আজ তাতে অন্য একরকম প্রতারণার ছাপ ছিল। তুমি যা ইচ্ছে ভাবতে পারো, কিন্তু নথিগুলো মিথ্যে বলে না। নিখিল একটা ফাইল তার দিকে এগিয়ে দিল। আদিত্য সন্দেহ ভরা চোখে ফাইলটা খুলল। তার হাত কাঁপতে লাগলো। কাগজপত্রে যা ছিল তা তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। ভুয়ো হিসাব, ভুয়ো বিনিয়োগ, বড়সড় ক্ষতির চুক্তি, প্রত্যেকটা জিনিস তাকে অপরাধী প্রমাণ করছিল। এটা কি করে সম্ভব? তার কণ্ঠ কেঁপে গেল। তোমার সিদ্ধান্তই আমাদের এই অবস্থায় এনেছে আদিত্য, আরেক বিনিয়োগকারী ঠান্ডা স্বরে বলল। কোম্পানি তোমার সঙ্গে আর এগোতে পারবো না, নিখিল দৃঢ় কণ্ঠে জানিয়ে দিল। এখন সব কিছু শেষ। আদিত্যর কান ঝিমঝিম করতে লাগলো। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, যেটা সে রক্ত ঘাম ঝরিয়ে গড়ে তুলেছিল, তার হাত থেকে সেটা চলে যাচ্ছিল। তুমি এগুলো প্ল্যান করেছিলে, তাই না? নিখিল হালকা হাসল। সে চুপ ছিল, কিন্তু তার চোখ সব বলে দিচ্ছিল। আদিত্যর মাথা শূন্য হয়ে গেল, তার পায়ের নিচের থেকে মাটি সরে গেল। সে একবার চারপাশে তাকালো। সব জায়গায় সেই সব মুখ ছিল যারা একদিন তার গুণগান করত, কিন্তু আজ তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। সে হঠাৎ করে ফাইলটা টেবিলের ওপর ছুঁড়ে দিয়ে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে বেরিয়েই সে হোঁচট খেল। সিঁড়ি থেকে নামতে নামতে অন্য মনস্ক অবস্থায় কোনো কিছুর সাথে ধাক্কা খেল। একটা ঝাঁকুনি লাগলো। সে নিচের দিকে তাকিয়ে দেখলো একটা রোগা পাতলা ছেলে তার সামনে দাঁড়িয়ে। ছেলেটির জামা কাপড় মলিন, কিন্তু তার চোখে এক অদ্ভুত দীপ্তি। ছেলেটা স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে আদিত্যর চোখের দিকে তাকালো, কোনো রকম দ্বিধা ও ভয় ছাড়াই। কাকা, আমি জানি কিভাবে আপনার কোম্পানিকে বাঁচানো যেতে পারে। আদিত্যর নিঃশ্বাস আটকে গেল। কি? ছেলেটি আবার বলল, আমি জানি কিভাবে আপনার কোম্পানিকে বাঁচানো যেতে পারে। আদিত্যর মাথা ঝিম হয়ে গেল। একটা বাচ্চা ছেলে যে তার সম্পর্কে কিছুই জানে না, সে কিভাবে এমন দাবি করতে পারে? তুমি কে? সে হকচকিয়ে জিজ্ঞাসা করল। ছেলেটি হালকা হাসল। এটা জানার কোনো দরকার নেই যে আমি কে। আসল প্রশ্ন হচ্ছে, আপনি কি আমার কথা শোনার জন্য প্রস্তুত? আদিত্য কিছুই বুঝতে পারছিল না। তুমি এসব কি করে জানলে? ছেলেটি নিজের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে তার দিকে এগিয়ে দিল। আদিত্য সন্দেহজনকভাবেই সেটি খুলল, আর চোখ পড়তেই তার হৃদস্পন্দন বেড়ে গেল। এটা ছিল একটা ইমেলের প্রিন্ট আউট, একটা গোপন লেনদেনের প্রমাণ, আর সেখানে নিখিল রায়ের নাম ছিল। আদিত্যর হাত কাঁপছিল। এটা তুমি কোথা থেকে পেলে? সে অবাক হয়ে জিজ্ঞাসা করল। ছেলেটি হেসে বলল, সে এক লম্বা গল্প। তবে যদি সত্যিই কোম্পানিকে বাঁচাতে চান, তাহলে আমার কথা
শুনতেই হবে। আদিত্যর ভিতরে নতুন একটা ঝড় উঠছিল। ঠিক আছে, সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল। ছেলেটি হাসল। চলুন কাকা, সে বলল। খেলা এখন শুরু হলো, আর কোনো তাড়া নেই। আদিত্য তার ঘড়ির দিকে তাকালো, তারপর গভীর শ্বাস নিয়ে বলল, তোমার কাছে 5 মিনিট আছে, বলো তুমি কি জানো। কবির মাথা নাড়ল ধীরে ধীরে, যেন ইচ্ছে করে আদিত্যকে একটু অপেক্ষা করাচ্ছে। তারপর বলল, কাকা, আমি প্রতিদিন রাতে আপনার অফিসের বাইরে ঘুমোই, অনেক কিছু দেখেছি। আদিত্যর চোখ বিস্মিত হয়ে গেল। কি দেখেছ? কবির এক মুহূর্ত ভাবল, তারপর সরাসরি আদিত্যর চোখের দিকে তাকিয়ে বলল, নিখিল রায়। সে প্রায়ই একজন লোকের সাথে দেখা করত, এক অপরিচিত লোক, কালো জ্যাকেট পরত, সবসময় মাথা নিচু করে চলতো। সে কোনোদিনও গার্ডের সামনে দিয়ে আসতো না, কিন্তু আমি লুকিয়ে সব দেখেছি। প্রতিবার সেই লোকটা নিখিলকে একটা খাম দিত। আদিত্য আরও একটু সামান্য ঝুঁকল, তার হাত অজান্তেই টেবিলের কিনারা আঁকড়ে ধরল। কে ছিল সেই লোক? কবির মাথা নাড়ল। নাম জানি না কাকা, তবে একটা ব্যাপার নিশ্চিত, ওরা দুজনে কোনো গড়মিল করছিল। আমি অনেকবার শুনেছি তারা টাকার কথা বলতো। নিখিল সবসময় বলতো এই লেনদেন কেউ ট্র্যাক করতে পারবে না। সে কাউকে টাকা দেওয়ার আগে 2 বার ভাবত, কিন্তু ওই লোকটাকে বিনা দ্বিধায় টাকা দিত। আদিত্যর নিঃশ্বাস বেড়ে গেল, তার মাথায় হঠাৎ করে অনেক চিন্তা ভিড় করলো। যদি নিখিল সত্যি কালো টাকার লেনদেন করত, তাহলে তার কারোর প্রয়োজন ছিল যে সেই লেনদেন লুকিয়ে রাখতে পারে। আর আদিত্য ভালো করেই জানতো নিখিল একা এত বড় খেলা খেলতে পারবে না, তার পিছনে আরও কেউ ছিল। তোমার কাছে কোনো প্রমাণ আছে? সে আস্তে করে জিজ্ঞাসা করলো, কিন্তু তার কণ্ঠে আতঙ্ক স্পষ্ট। কবির কাঁধ ঝাঁকালো। আমার কাছে নেই, তবে আমি জানি কে সাহায্য করতে পারে। আদিত্য মনোযোগ দিয়ে তার দিকে তাকালো। কে? কবির হালকা হাসল, তার চোখে একটা অদ্ভুত দীপ্তি ছিল, যেন সে জানতো যে নাম সে নিতে যাচ্ছে তা আদিত্যকে নাড়িয়ে দেবে। অপর্ণা শর্মা। আদিত্যর মুখের সব রং উড়ে গেল, ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। অপর্ণা শর্মা, এই নাম তাকে সোজা তার অতীতে টেনে নিয়ে গেল। অপর্ণা এক সময় তার দক্ষ কর্মচারী ছিল, তীক্ষ্ণ, সৎ এবং দারুণ হিসাবরক্ষক। তার মধ্যে এমন দক্ষতা ছিল যে কোনো গড়মিল সে ধরতে পারত, আর এটাই আদিত্যর সবচেয়ে পছন্দ ছিল। কিন্তু তারপর পরিস্থিতি বদলে গেল। তার মনে পড়ল সেই দিন, যেদিন সে বিনা দ্বিধায় অপর্ণাকে ছাঁটাই করেছিল। তখন সে ভেবেছিল অপর্ণা অযথা বেশি প্রশ্ন করছে। সে সব কিছুর গভীরে যেত, আর অনেকবার সে নিখিলের করা কিছু ফিনান্সিয়াল গোলমালেরও প্রশ্ন তুলেছিল। তখন আদিত্য তাকে উপেক্ষা করেছিল, ভেবেছিল অপর্ণা অতিরিক্ত চিন্তাশীল কর্মচারী যে অকারণে বেশি ভাবছে। কিন্তু এখন পিছনে ফিরে তাকালে তার মনে হচ্ছিল যে হয়তো সে একটা বড় ভুল করেছিল। তুমি কিভাবে জানলে যে অপর্ণা আমায় সাহায্য করতে পারবে? সে ছেলেটিকে জিজ্ঞাসা করল। কবির আস্তে আস্তে হেসে বলল, কারণ উনি নিজেই আমায় বলেছিলেন। আদিত্য চমকে উঠল। তুমি ওর সঙ্গে দেখা করেছো? হ্যাঁ, কয়েক সপ্তাহ আগে। কবির মাথা নাড়ল। আমি ওনাকে সেই লোকটার ব্যাপারে বলেছিলাম যার সঙ্গে নিখিল দেখা করত। তখন উনি আমায় বলেছিলেন যদি কোনো দিন সঠিক সময় আসে তাহলে আমি তার নাম জানাবো। আদিত্যর মাথায় দ্রুত চিন্তা চলতে লাগলো। তুমি কি মনে করো সে আমার সাথে কথা বলবে? কবির হালকা হাসলো। কাকু, উনি তো আপনার কোম্পানিতেই কাজ করতেন, তাই না? যদি উনি সত্যিই এতটা সৎ হন যতটা আপনি বলেছিলেন, তাহলে উনি সত্যের জন্যই লড়বেন। কিন্তু আসল প্রশ্ন হলো, আপনি কি ওনার কাছে যাওয়ার সাহস রাখেন? আদিত্য চুপ করে গেল। সে জানতো কবির ঠিক বলছে। অপর্ণার কাছে নিখিলের বিরুদ্ধে প্রমাণ থাকতে পারে। সে জানতো যে নিখিল তার বিরুদ্ধে কি পরিকল্পনা করেছিল, কিন্তু অপর্ণা কি তাকে ক্ষমা করবে? সে তো কয়েক বছর আগে একবারও না ভেবে অপর্ণাকে চাকরি থেকে বের করে দিয়েছিল। আর আজ যখন সে নিজেই ধ্বংসের মুখে দাঁড়িয়ে, তখন তার কথা মনে পড়ছে। অপর্ণা কি তাকে আরেকটা সুযোগ দেবে? আদিত্যর কাছে বিকল্প কোনো উপায় ছিল না। যদি নিখিলকে উন্মোচিত করতে হয় তবে অপর্ণার সাথে দেখা করতেই হবে। নিজের অহংকার সরিয়ে রাখতে হবে। পুরনো সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে সামনাসামনি গিয়ে দাঁড়াতে হবে। সে আস্তে করে গভীর নিঃশ্বাস নিয়ে কবিরের দিকে তাকালো। ঠিক আছে, সে বলল, তার কণ্ঠে একটা নতুন দৃঢ়তা। আমায় বলো, কোথায় অপর্ণার সঙ্গে দেখা করা যাবে? কবির হাসল। এই তো আসল মজা কাকু, সে বলল।
অপর্ণা তো নিজেই আপনাকে খুঁজছেন। আদিত্য হৃদস্পন্দন বেড়ে গেল। কি? সে আস্তে করে বলল। কবির মাথা নাড়ালো। তার হাসি এখন আরও রহস্যময়। আমাদের বেশি দেরি করা ঠিক হবে না কাকু, কবির বলল। আদিত্যর মনে এক গুচ্ছ প্রশ্ন ঘুরছিল। অপর্ণা তাকে খুঁজছে কেন? সে কি আগে থেকেই জানতো যে নিখিল তাকে ঠকিয়েছে? এই প্রশ্নের জবাব একমাত্র একজনই দিতে পারে, অপর্ণা শর্মা। আদিত্য এখন তার সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত। দরজা খুলতেই অপর্ণা শর্মার চোখের সামনে পড়ল আদিত্য বর্মা। তার চোখে বিগত বছরের ক্ষোভ ঝলসে উঠেছিল, যেন চোখ দিয়েই আদিত্যকে ছিঁড়ে ফেলবে। আদিত্য বুঝতে পারছিল এই রাগ, কিন্তু সে এখানে এসেছে ভুল শোধরাতে আর তার উত্তর পেতে, তর্ক করতে নয়। অপর্ণা টেবিলের পাশে দাঁড়িয়েছিল, তার আঙুল টেবিলের ধার ধরেছিল, মুখে কঠোরতা আর নিঃশ্বাস টানছিল দ্রুত। আদিত্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলো। সে জানতো এই সাক্ষাৎ সহজ হবে না। তোমার সাহস কি করে হলো এখানে আসার আদিত্য? অপর্ণার কণ্ঠ ছিল ঠান্ডা, কিন্তু তাতে এত তীব্রতা ছিল যে আদিত্য পিছিয়ে গেল। আমার তোমার সাহায্য দরকার অপর্ণা, আদিত্য বলল। তার কণ্ঠ ছিল স্থির, তবে তাতে এক অদ্ভুত সংকোচ ছিল। অপর্ণা হেসে উঠল। সেই হাসি ছিল বিদ্রূপে ভরা। সাহায্য? সে শব্দটা এমনভাবে উচ্চারণ করলো যেন তার মানে সে বুঝতেই পারছে না। তারপর তার মুখ কঠোর হয়ে গেল। তুমি ভাবো এত বছর পর আমি তোমায় সাহায্য করব, যখন তুমি একবারও না ভেবে আমাকে চাকরি থেকে বের করে দিয়েছিলে? আদিত্য কিছু বলতে চাইল, কিন্তু বুঝলো এই মুহূর্তে কোনো ব্যাখ্যা অর্থহীন। অপর্ণা গভীর দৃষ্টিতে তাকালো, বলল, তোমাকে এক্ষুনি বের করে দেওয়া উচিত। কিন্তু এক মুহূর্তে নীরবতার পর আস্তে করে বলল, বলো। কবির, যে এতক্ষণ এক কোণে দাঁড়িয়েছিল, হালকা হাসি নিয়ে একটা চেয়ার টেনে বসলো। আদিত্য পুরো ঘটনা অপর্ণাকে জানালো। কিভাবে নিখিল তাকে ঠকিয়েছে, কিভাবে জাল কাগজ তৈরি করেছে, আর কিভাবে এক অজানা ব্যক্তির সঙ্গে তার লেনদেন ছিল, আর এখন কিভাবে তাকে ফাঁসানোর পরিকল্পনা করছে। অপর্ণা একটাও শব্দ বলল না। আদিত্য কথা শেষ করলে সে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকালো, যেখানে কিছু পুরনো রেকর্ড খোলা ছিল। তার ভ্রু কুঁচকে গেল। মনে হচ্ছিল সে যেন আদিত্যর কথাই যাচাই করে দেখছে। তারপর আস্তে করে মাথা নাড়ল। তোমার সন্দেহ ঠিক, অবশেষে বলল। নিখিল শুরু থেকেই গোলমাল করছিল। আমি অনেক কিছু সন্দেহজনক লেনদেন দেখেছিলাম, কিন্তু প্রশ্ন করার জন্যই তো আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তোমার তো মনে হয়েছিল আমি বাড়াবাড়ি করছি আদিত্য। আদিত্য চোখ নামিয়ে নিল। অপর্ণা কম্পিউটার স্ক্রিনের ইশারা করলো। আমার কাছে এখনো কিছু পুরনো রেকর্ড রয়েছে। সম্ভবত এমন কিছু ডাটা খুঁজে পাবো যা নিখিল লুকাতে চেয়েছিল, কিন্তু ওকে ফাঁসাতে হলে পাকা প্রমাণ দরকার। কবির, যে এতক্ষণ মন দিয়ে শুনছিল, হঠাৎ আঙুল টোকা দিয়ে বলল, আমি সেই প্রমাণ আনতে পারবো। আদিত্য আর অপর্ণা দুজনেই চমকে তার দিকে তাকালো। তুমি কি বলছো? আদিত্য অবিশ্বাসের সাথে বলল। কবির টেবিলের ওপর ঝুঁকে বলল, যদি প্রমাণ নিখিলের কাছে থাকে তাহলে শুধু ওগুলো বের করতে হবে। আমি ওর অফিসে ঢুকে পড়তে পারবো। একদম না, আদিত্য আর অপর্ণা একসাথে বলে উঠল। তোমার বয়স কত কবির? অপর্ণা রেগে বলল। এই কাজের জন্য একদম ঠিকঠাক, কবির হাসতে হাসতে বলল। আদিত্য কপালে হাত রাখলো। এটা পাগলামি, তুমি ধরা পড়ে যাবে। কাকু, ওখানকার গার্ডরা তো আমায় চেনে না। আমি এই শহরের অলিগলি চিনি। এমন রাস্তা দিয়ে ঢুকবো কেউ টেরও পাবে না। তোমার মনে হচ্ছে নিখিলের অফিসে প্রমাণ খোলামেলা থাকবে? অপর্ণা রাগত স্বরে বলল। কবির চোখ চকচক করে বলল, অবশ্যই, কোনো ফোল্ডার বা ড্রাইভে থাকবে। একবার ঢুকে দেখতে হবে নিখিল কি লুকিয়ে রেখেছে। আদিত্য অপর্ণার দিকে তাকালো। আমাদের কি অন্য কোনো উপায় আছে? অপর্ণা গভীর শ্বাস নিয়ে আস্তে করে বলল, এটা খুব ভেবে করতে হবে। একটুও ভুল হলে সব শেষ। কবির হেসে বলল, তাহলে কবে শুরু করব? আদিত্য অপর্ণার দিকে তাকালো। তুমি কি জানো আমাদেরকে কি খুঁজতে হবে? নিখিলের একটা হিডেন অ্যাকাউন্ট ছিল, যেখান থেকে সে লেনদেন করত। সেটা পেলেই জানা যাবে কার সঙ্গে সে কাজ করছিল। আর সেটা কোথায় পাওয়া যাবে? ওর অফিসের সিস্টেমে, অপর্ণা বলল। কিন্তু সেটা অ্যাক্সেস করা সহজ নয়। ওর সিস্টেমে কড়া সিকিউরিটি থাকে। তাই তো ভেতরে যেতে হবে, কবির বলল। আদিত্য গভীর নিঃশ্বাস নিল। এটা বিপজ্জনক, তবে দরকার। তাহলে ঠিক হলো।
অপর্ণা বলল, খেলা শুরু হয়ে গেছে। আদিত্য বলল, তার হাত চেয়ার আঁকড়ে ধরল, তার হৃদয় জোরে জোরে ধুকপুক করছিল। এটাই ছিল শেষ সুযোগ তার। সে কিছুতেই এটাকে হাতছাড়া করতে চাইছিল না। সে কানে লাগানো ইয়ারফোনটা ঠিক করে নিল আর কবিরের নির্দেশ শোনার অপেক্ষা করল। ভেতরে কবির আস্তে আস্তে করিডোর দিয়ে এগোচ্ছিল। সে দেওয়ালের আড়াল ধরে চলছিল। প্রতি দুপা ফেলে থেমে থেমে দেখতে লাগলো কেউ আসছে কিনা। এই সময় পুরো অফিস অন্ধকারে ডুবেছিল। শুধু কয়েকটা কম্পিউটার স্ক্রিনের হালকা আলো এদিক ওদিক ঝলক দিচ্ছিল। পৌঁছে গেছি, ও ফিসফিস করে বলল। অপর্ণা আর আদিত্য দুজনের শরীরে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ল। সার্ভার রুমে ঢোকার রাস্তা ক্লিয়ার তো? আদিত্য জিজ্ঞাসা করলো। হ্যাঁ। কবির আস্তে করে দরজার লক ছুঁলো। শুধু এটা খুলতে হবে। অপর্ণা সঙ্গে সঙ্গে নিজের ল্যাপটপে কয়েকটা কোড টাইপ করলো। আমি সিকিউরিটি সিস্টেম বাইপাস করছি। হয়ে গেল। কবির লক ঘুরিয়ে দরজাটা আস্তে করে খুলে ফেলল। ভেতরটা অন্ধকার ছিল, কিন্তু ও জানতো কি করতে হবে। ও একটা ছোট টর্চ জ্বালিয়ে সোজা ওই কম্পিউটারের দিকে এগিয়ে গেল, যেখানে কোম্পানির ফিনান্সিয়াল ডাটা রাখা ছিল। কবির তাড়াতাড়ি একটা পেন ড্রাইভ বের করে সিস্টেমে লাগিয়ে দিল। স্ক্রিনে ফাইল ট্রান্সফার শুরু হয়ে গেল, কিন্তু হঠাৎ থামো। ওর গলার আওয়াজ বদলে গেল। গাড়িতে বসে থাকা আদিত্য সতর্ক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কবিরের শ্বাস একটু ভারী হয়ে গেল। মনে হচ্ছে কেউ আমাদের দেখে ফেলেছে। দুজন লোক আমার পিছনে আসছে। আদিত্যর বুকের ধুকপুকানি বেড়ে গেল। বেরিয়ে এসো। অপর্ণা প্রায় চিৎকার করলো। কবির গভীর শ্বাস নিয়ে বলল, শান্ত থাকুন কাকু, আমি জানি আমি কি করছি। গাড়ির ভেতরে বসে আদিত্য আর অপর্ণা একে অন্যের মুখের দিকে তাকালো। অপর্ণা চিন্তিত মুখে ল্যাপটপ স্ক্রিনে সিকিউরিটি ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করলো। ক্যামেরা 7-এ দেখা গেল যে দুজন সিকিউরিটি গার্ড দ্রুত কবিরের করিডোরের দিকে এগিয়ে আসছে। বেরিয়ে এসো এখনই, আদিত্য উত্তেজিত হয়ে বলল। কবির তাড়াতাড়ি পেন ড্রাইভ খুলে নিজের পকেটে ঢুকিয়ে ফেলল। কিন্তু বাইরে যাওয়ার পথ ছিল একটাই, যেদিক থেকে গার্ডরা আসছিল। এটা তো মজার হবে, হালকা হাসি নিয়ে কবির বলল। গার্ডদের ভারী পায়ের আওয়াজ কাছেই আসছিল। কবির এদিক ওদিক তাকিয়ে দ্রুত একটা সিদ্ধান্ত নিল। ও কোনায় রাখা ফায়ার অ্যালার্মের বোতাম টিপে দিল। সঙ্গে সঙ্গে পুরো অফিস রেড অ্যালার্ট হয়ে গেল। লাইটগুলো ঝলমল করতে লাগলো। অ্যালার্মের আওয়াজে চারিদিক কাঁপতে লাগলো। গার্ডরা হঠাৎ থমকে গেল। এটা কি? ওদের একজন বলল, হয়তো আগুন লেগেছে, চলো দেখি। আর একজন চেঁচিয়ে উঠল। দুজনেই দৌড়ে গেল অ্যালার্মটার দিকে। কবির হেসে ওদের দিকে তাকিয়ে এক মুহূর্ত সময় নষ্ট না করে পিছনের দরজার দিকে দৌড় দিল। কবির, তুমি ঠিক আছো তো? আদিত্যর গলা কানে ভেসে এলো ইয়ারফোনে। হ্যাঁ। কবির ফিসফিস করলো। ও দৌড়ে চলল। ঠিক তখন গার্ডরা আরেক দিকে গেল। ও পিছনের গেট টপকে একটা সরু গলিতে ঝাঁপিয়ে পড়ল। সেখানে আগেই একটা মোটর বাইক রাখা ছিল। কবির হ্যান্ডেল ধরেই এক ঝটকায় বাইক স্টার্ট করলো। গাড়িতে বসে থাকা আদিত্য আর অপর্ণা একসঙ্গে দেখলো কবির ঝড়ের বেগে রাস্তায় ওদের দিকে এগিয়ে আসছে। গাড়িতে বসে থাকা আদিত্য আর অপর্ণা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাকু, কবির হাসতে হাসতে বলল, আমার কাছে সব প্রমাণ আছে। আদিত্যর মুখে প্রথমবার একটা হাসি ফুটে উঠল। আমরা পেয়েছি, অপর্ণা আস্তে করে বলল। আদিত্য গভীর শ্বাস নিয়ে বলল, এখন আসল খেলা শুরু হবে। এখন ওদের কাছে প্রমাণ ছিল, তারা নিখিলকে ফাঁসাতে পারবে। এবার তার বিরুদ্ধে এমন কিছু করতে হবে যা সে কল্পনাও করেনি। খেলা শেষ হয়নি, খেলা তো সবে শুরু হয়েছে। বন্ধুরা, পরের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।